বাংলাদেশের আগ্রাসী প্রতিবেশী ভারত এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক অঙ্গনে বন্ধু বাড়াচ্ছে জামায়াত, বিএনপির কপালে চিন্তার ভাঁজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের আগ্রাসী প্রতিবেশী ভারত বাংলাদেশের নিরাপদ প্রতিবেশী নয়। তা সত্ত্বেও আমাদের তার পাশেই থাকতে হবে। কোনো দেশই তার প্রতিবেশীকে সরিয়ে দিতে পারে না। সহাবস্থানে বিশ্বাসী প্রতিবেশী যে কোনো দেশের জন্যই সৌভাগ্যের বিষয়, কিন্তু এ ব্যাপারে আমরা সৌভাগ্যবান নই। বিভিন্নভাবে অন্যের দেশ দখল করে ভারত এখন বিশাল ভূখণ্ডের অধিকারী। ভারতের বর্তমান ভূখণ্ডের 48% দখলকৃত। জবরদখলের মতো জঘন্য অপকর্মকে ভারত তার স্বাভাবিক কার্যক্রমের অংশ বলেই মনে করে। ভারতের এই আগ্রাসী মানসিকতা তার সব প্রতিবেশীদের জন্যই বিপজ্জনক। প্রতিবেশী সব দেশেই ভারত তার অনুগত লোক তৈরি করেছে এবং তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে। ভারত চায় না বাংলাদেশ ভারত ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে স্বাধীনভাবে সম্পর্ক রক্ষা করুক। পাকিস্তান, চীন তো দূরের কথা, এমনকি ভারতকে ডিঙিয়ে আমেরিকার সঙ্গেও সম্পর্ক গড়ে তুলুক, তা ভারতে কোনোভাবেই মেনে নিতে পারে না। ভারতের এই ধরনের তৎপরতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য শুধু অপমানজনকই নয়, আমাদের অস্তিত্বেরও প্রশ্ন। ভারত মনে করে দেশটির আশেপাশের সঙ্গে মিশে যেতে হবে, অন্যথায় সেগুলো চক্রান্তের মাধ্যমে কিংবা জোরপূর্বক দখলে নিয়ে ভারতের অংশ করতে হবে। এ ধরনের একটি আগ্রাসী দেশের প্রতিবেশী হওয়ার বিপদটা বাংলাদেশের জনগণ প্রতিনিয়ত অনুভব করেন। পৃথিবীতে বহু বিশাল দেশের পাশেই ক্ষুদ্র দেশ রয়েছে, কিন্তু সেগুলো শত শত বছর ধরে নিজস্ব ক্ষুদ্র ভূখণ্ড স্বাধীন সার্বভৌম নিয়ে টিকে আছে, কারণ তাদের পাশে ভারতের মতো আগ্রাসী কোনো প্রতিবেশী নেই। যেহেতু এই সমস্যা আমরা ভৌগোলিক তথা প্রাকৃতিকভাবেই পেয়েছি, তাই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতি থাকতে হবে। এক্ষেত্রে আশার খবর হলো বাংলা ভূখণ্ডের মানুষ ঐতিহাসিকভাবে বিদ্রোহী ও স্বাধীন চেতা। তারা কখনো বাইরের শক্তির কাছে মাথা নত করেনি। লাখ লাখ মানুষের শাহাদাতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই দেশকে রক্ষা করার শক্তি সামর্থ্য আমাদের আছে। আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না, তবে কেউ যুদ্ধ চাপিয়ে দিলে আমরা বিনা যুদ্ধে আত্মসমর্পণ করব না। আমরা তো 1971 সাল থেকে ভারতের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ এবং বন্ধুত্বমূলক নীতি গ্রহণ করেছিলাম, কিন্তু ভারত একদিনের জন্য আমাদের সঙ্গে তেমন আচরণ করেনি। ভারতের বন্ধুত্ব ছিল মুখে, কিন্তু বাস্তবে ভারত কখনোই বাংলাদেশের ভালো চায়নি। বন্ধুত্বের কথা বলে ভারত আমাদের বশ্যতা এবং দাসত্বের শৃঙ্খলে বন্দী সব আয়োজন সম্পন্ন করেছিল। 2009 সালে মঈন ফখরুদ্দিনকে দিয়ে ভারত নিয়ন্ত্রিত এবং পাতানো নির্বাচনের মাধ্যমে ভারতীয় চর শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল। তাকে ক্ষমতায় বসানোর পরপরই ভারতের সাবেক সেনাপ্রধান শঙ্কর রায় চৌধুরী প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশকে আর কখনোই ভারতের নিয়ন্ত্রণ থেকে বের হতে দেওয়া হবে না। কিন্তু আমাদের বীর ছাত্র জনতা জুলাই আগস্টে অভাবনীয় বিপ্লব ঘটিয়েছে। ফলে দিল্লির দাসী হাসিনা তার প্রভুর কোলে আশ্রয় নেয়, আর বাংলাদেশ ভারতীয় পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে নতুন করে স্বাধীনতার স্বাদ আস্বাদন করে। এমন একটি পরাজয় ভারতের কাছে একেবারেই অকল্পনীয় ছিল। বছরের পর বছর ধরে ভারত তার সমস্ত মেকানিজম ব্যবহার করেও কিভাবে শেখ হাসিনাকে রক্ষা করতে ব্যর্থ হলো তা গবেষণার বিষয় হয়ে থাকবে। ভারতের চর শেখ হাসিনার জন্য এমন আসমানি গজব থেকে ভারত কোনো শিক্ষা নেয়নি, কিংবা বাংলাদেশকে পদানত করার চক্রান্ত থেকেও ফিরে আসেননি দেশটি। সচেতন মহল মনে করে ভারত হাসিনার মতো আওয়ামী চোর ডাকাত এবং দেশদ্রোহীদের ওপর এখন আর পুরোপুরি নির্ভর করবে না। এর বদলে সে নানা অজুহাতে বাংলাদেশের সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করতে পারে। ভারতের রাজনৈতিক নেতৃত্ব, সংবাদ মাধ্যম, সেনা কর্মকর্তা, এমনকি কূটনীতিকদের প্রকাশ্য তৎপরতা ও মন্তব্য এবং হুমকি থেকে এর যথেষ্ট ইঙ্গিত পাওয়া যায়। এ ধরনের তৎপরতার মুখে আমাদের নিষ্ক্রিয় থাকলে চলবে না। প্রতিরোধের অভ্যন্তরীণ প্রস্তুতি ছাড়াও আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য বিশ্বমঞ্চে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নিজস্ব উদ্যোগে যে কোনো সূত্র থেকে যে কোনো ধরনের সমরাস্ত্র গ্রহণের অধিকার আমাদের রয়েছে। ভারতের কাছে আরও নমনীয় হওয়ার কোনো সুযোগ ও সময় আর নেই। এখন লড়াই করেই বাঁচতে হবে। আমাদের মনে রাখতে হবে ভারত একটি শতধা বিভক্ত জাতি। ভারতীয় সেনাবাহিনীর ভেতরেও নানা ধরনের বিভক্তি বিরাজমান। ওরা সেনাবাহিনীতে চাকরি করে কাজের জন্য, দেশের জন্য নয়।
চাকরির জন্য তারা জীবন হারাতে চায় না। রোমারি, বড়ইবাড়ি, পাদুয়ায় ভারতীয় সৈন্যদের পলায়ন ও আত্মসমর্পণের স্মৃতি এবং লজ্জা ভারতীয়দের এখনও তাড়িয়ে বেড়ায়। কিন্তু তথাকথিত পরাশক্তি অহংবোধে মত্ত ভারত তার চক্রান্ত থেকে মোটেই সরে যায়নি। ভারতীয় চক্রান্ত এবং ভীতি থেকে দেশ ও জাতিকে মুক্ত রাখতে হলে ভারতের অনেকগুলো বিকল্পের কথা এখনই ভাবতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে তারা অবশ্যই তা ভেবে দেখবে বলে আমার বিশ্বাস। তবে ভারত থেকে আমাদের কিছু শেখারও আছে। অনুন্নত দেশ হওয়ার সত্ত্বেও ভারত কোটি কোটি নাগরিককে অভুক্ত রেখে আণবিক বোমা আনিয়েছিল। আত্মমর্যাদা রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে না খেয়ে হলেও নিজেদের সমরাস্ত্র সক্ষমতা বাড়াতে হয়। উপমহাদেশে আণবিক অস্ত্রের প্রতিযোগিতা ভারতই শুরু করেছে। ভারত তার আগ্রাসী নীতি তথা অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন থেকে সরে না এলে আমাদেরও ভিন্ন পথে হাঁটতে হবে। শহীদ নবাব সিরাজউদ্দৌলা, তিতুমির বখতিয়ার খিলজির সংগ্রাম, ভাষা আন্দোলন, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে জিয়াউর রহমানের বিদ্রোহ এবং স্বাধীনতা ঘোষণা, স্বাধীনতার সংগ্রামের সফল জনযুদ্ধ, ৭৫-এর ৩ নভেম্বর খালেদ মোশাররফের অভ্যুত্থানকে ব্যর্থকরণ এবং ৭ নভেম্বর সিপাহী জনতার সফল অভ্যুত্থান আমাদের প্রেরণার উৎস। আত্মমর্যাদা নিয়ে বাঁচার জন্য মানুষের লড়াই চিরন্তন। এই চিরন্তন লড়াই আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ভারত যা করছে তার খেসারত তাকে অচিরেই দিতে হতে পারে। বাংলাদেশে শেখ হাসিনাকে দিয়ে ভারত ১৫ থেকে ১৬ বছর ধরে যে নিপীড়ন চালিয়েছে তার দায় দায়িত্ব একদিন ভারতকে বহন করতেই হবে। হিটলার যুদ্ধ করেছে সারা বিশ্বে তার জাতির কর্তৃত্ব এবং নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য। ভারতও শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের ঘরে ঘরে নির্যাতন চালিয়েছে দেশপ্রেমিক জনগণকে নিশ্চিহ্ন করে বাংলাদেশকে চিরতরে গ্রাস করার জন্য। সেই চক্রান্তকে আমরা ব্যর্থ করে দিয়েছি। গণহত্যার জন্য হিটলার বাহিনীর বিচার হতে পারলে শেখ হাসিনা ও আওয়ামী লীগেরও বিচার হবে। সেই সঙ্গে তার প্রভু ভারতকে একদিন তার এসব কৃতকর্মের জন্য ভুগতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে বন্ধু বাড়াচ্ছে জামায়াত, বিএনপির কপালে চিন্তার ভাঁজ। দেশের শক্তিশালী অবস্থানের পর আন্তর্জাতিক অঙ্গনেও বন্ধু বাড়াচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শক্তিশালী তুরস্কের সাথে জামায়াতের আগে থেকেই ভালো সম্পর্ক রয়েছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথেও দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দলটির। এর পাশাপাশি সম্পর্ক উন্নয়নে সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছে দলটির আমির। সর্বশেষ বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের সাথে সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হয়েছে জামায়াত। দলটির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে চীন সফরে রয়েছে। দলটির নেতারা মনে করছেন এই সফরের মাধ্যমে চীনের সাথে বাংলাদেশ ও জামায়াতের সম্পর্ক একটি নতুন মাত্রায় পৌঁছে যাবে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠেছে। বিভিন্ন জরিপে জামায়াতের জনমত বৃদ্ধির আভাস মিলেছে। এই জন্য বিগত যে কোনো সময়ের চেয়ে ক্ষমতার কাছাকাছি রয়েছে জামায়াত। আগামী নির্বাচনে দলটি জোটবদ্ধভাবে ক্ষমতায় যাওয়া বা প্রধান বিরোধী দল হতে পারে বলেও অনেকে মনে করেন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনেও বন্ধু বাড়ানোর উদ্যোগ নিয়েছে জামায়াত। এর অংশ হিসেবে বিগত কয়েক মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন দলটির নেতারা। এসব বৈঠকের বেশিরভাগই বিদেশি রাষ্ট্রদূতদের আগ্রহের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসব দেশের মধ্যে চীনকে সবচেয়ে বেশি সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে আগ্রহী দেখা গেছে। সেজন্য গত বছরের ২৮ নভেম্বর জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে দলটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ৮ দিনের সফরে চীন যায়। এই সময় তারা সেখানে চীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠকের পাশাপাশি ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সাথেও বৈঠক করেন। এরপর চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে কেন্দ্র করে চীন সরকার জামায়াতের আরেকটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানায়। এজন্য গত ১০ জুলাই রাতে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ৫ দিনের সফরে চীন গেছেন। সফরে জামায়াত আমিরের সাথে আরও রয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল
মাওলানা আব্দুল হালিম ও মাওলানা মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, সংগঠনের শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি শহীদুল ইসলাম ও সেক্রেটারি ডক্টর আনোয়ারুল আজিম, জামায়াত আমিরের পিএস নজরুল ইসলাম এবং আইটি এক্সপার্ট ওমর হাসিব শফিউল্লাহ 11 থেকে 15 জুলাই উচ্চ পর্যায়ের এই সফর শেষে আগামী 16 জুলাই তাদের দেশে ফেরার কথা রয়েছে। জামায়াত নেতাদের চীন সফরের আগের দিন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দলটির নেতাদের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়া ওই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি নিজে উপস্থিত থেকে বিদায় জানান। বিমানবন্দরের সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান চীন সফর প্রসঙ্গে বলেন, আমরা মূলত চীন সরকার ও সিপিসির দাওয়াতে যাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।